ভারতের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে চুক্তি অনুযায়ী যথাসময়ে দেশে আসবে করোনা ভ্যাকসিন। দুশ্চিন্তার কোনো কারণ নেই, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটেন ফেরত 48 যাত্রীকে পাঠানো হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সিলেট লন্ডন রুটে 23 ও 30 জানুয়ারি ফ্লাইট বাতিল। মার্চে ঢাকা টরন্টো সরাসরি যাত্রা। কেক কেটে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছোটখাটো ত্রুটিতে ম্লান হবে না অর্জন, বলছেন সাবেক নেতারা। শৃঙ্খলা ফেরানোর তাগিদ। এবং মাশরাফিকে বাদ দিয়ে উইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা। নতুন মুখ শরীফুল ও পারভেজ ইমন। সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। ভারতের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে চুক্তি অনুযায়ী যথাসময়ে দেশে আসবে করোনা ভ্যাকসিন। দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের 10 কোটি টিকার চাহিদা মিটিয়ে 2 মাস পর রফতানি করার বিষয়টি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রীও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের 2 মন্ত্রী। ব্রিটেনে অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরুর দিনে বাংলাদেশের জন্য আশাবাদের পরিবর্তে এলো অনিশ্চয়তার এক খবর। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনওয়ালা জানান, আগামী 2 মাস ভারতের স্থানীয় 10 কোটি ডোজ টিকার চাহিদা মিটিয়ে তারপর রফতানির কথা ভাবছেন তারা। অথচ মাত্র একদিন আগেই দেশে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই মাসের মধ্যেই টিকা পাওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন। গেল মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট আর বাংলাদেশে বেক্সিমকো ফার্মার মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী একই সময়ে অক্সফোর্ডের টিকা পাওয়ার কথা 2 দেশের। এ অবস্থায় সোমবার সকালে জরুরি সভায় বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী আগামী 1 মাসের মধ্যে টিকা পাওয়ার আশা ছাড়ছে না বাংলাদেশ। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটি ব্যাহত হবে না। আমরা নিরাশ হচ্ছি না যে আমাদের যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেটা তারা অনার করবে, এতটুকু আমরা পেয়েছি। প্রতিষ্ঠানটিকে $120 মিলিয়ন পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে সোমবারই। বেক্সিমকোর সাথে আগে চুক্তি হয়েছে, তাই ভারতে নতুন রফতানি নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ পড়বে না বলেও ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। যেটুজি বলতে যেটা বোঝায় আমরা আক্ষরিক করতে সেটা আমরা করিনি, বাট যাদের উপস্থিতিতে করেছি এবং সরকার যে সাথে শতভাগ যে কনসার্ন আছে এতে কোনো সন্দেহ নাই। এদিকে বিষয়টি জানার পরেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লির হাই কমিশন যোগাযোগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। পরে মন্ত্রী আশ্বস্ত করেন, বাংলাদেশের টিকা আসছে যথাসময়ে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অন্য ব্যান্টেন হইতে পারে, কিন্তু যেহেতু ইট ওয়াজ দ্য হাইয়েস্ট লেভেল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করেই এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে, সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। টিকার বিকল্প উৎস সন্ধানেও বাংলাদেশ কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ মাস্ট নট বি কনসার্নড। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিন পেতে বাংলাদেশের সঙ্গে সেরাম ইনস্টিটিউটের চুক্তির কোনো হেরফের হবে না বলে জানিয়েছে বেক্সিমকোর সিইও। নির্ধারিত সময়ের মধ্যে টিকা পাওয়া যাবে। এদিকে ভারতের চাহিদা পূরণ না করে রপ্তানি বন্ধ, দেশটির এমন সিদ্ধান্তে দোষের কিছু দেখছে না ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান। তবে দেশের বিশেষজ্ঞরা বলছেন 7-5 না ভেবে চুক্তির মাসুল দিচ্ছে বাংলাদেশ। দ্রুত বিকল্প খোঁজার তাগিদ তাদের। কথা ছিল চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে নেয়া অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। এমন বাস্তবতায় ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডক্টর কে আগরওয়াল বলছেন, ভারতের মতো জনবহুল দেশে যেখানে 20% মানুষের চাহিদা মেটাতে 30 কোটি ভ্যাকসিন দরকার, সেখানে রপ্তানি যৌক্তিক নয়। ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া, লাইসেন্সড ইন ইন্ডিয়া, ট্রায়াল ইন ইন্ডিয়া. So therefore any government is authorized to buy it in the first instance. And if that order is much bigger than their capacity, they can put a ban on the export.
That's logic. বিশেষজ্ঞরা বলছেন চুক্তির আগেই আরো ভালোভাবে ভেবে দেখলে এমন অবস্থায় পড়তে হতো না। তারা বলছেন দরকার এখনই বিকল্প খোঁজার। এখন বাংলাদেশ সরকারের তাৎক্ষণিকভাবে কূটনৈতিক চাতুর্যের সাথে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আরও অন্যান্য কিছু টিকাদানকারী সংস্থা যেমন সরাসরি অ্যাস্ট্রাজেনেকার সাথেও কিন্তু বাংলাদেশ সরকার যোগাযোগ করতে পারে। কোভিকোভ্যাক্সের সাথেও যোগাযোগ করে কত দ্রুত পাওয়া সম্ভব এই ব্যাপারগুলো আলাপ করে দেখতে পারে। তবে আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো বলছে নির্ধারিত সময়ে দেশে আসবে সেরামের করোনা ভ্যাকসিন। আমরা আলাপ করেছি, ওনাদের কাছেও এরকম কোন স্পেসিফিক ইনস্ট্রাকশন আসে নাই যে কোন মার্কেটে দিতে পারবে, কোন মার্কেটে পারবে না, বা আমাদেরকে যে দিতে পারবে না এই ধরনের কোনো অ্যাডভাইস ওনাদের কাছে নাই। সো আমাদের যারা কন্ট্যাক্ট তাদের কাছে। এবং আর একটা জিনিস হচ্ছে যে এই ভ্যাকসিন নিয়ে কিন্তু দুই সরকারের মধ্যে ইনফ্যাক্ট কথাবার্তাও হয়েছে, হ্যাঁ, আমাদের দুই পর্যায়ে। সো উই আর কনফিডেন্ট এখন পর্যন্ত যে ইনশাআল্লাহ আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমরা ভ্যাকসিনটা পাবো আর কি। এ বিষয়ে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করলে ফিরতি মেইলে বিষয়টি নিয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মধ্যে দিয়ে লন্ডন থেকে সিলেটে আসা 42 যাত্রীকে হোটেলে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লন্ডন থেকে বিমানে সরাসরি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে 6 জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। এদিকে করোনার কারণে আগামী 23 ও 30 জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। 48 যাত্রী নিয়ে সোমবার দুপুর 12টায় লন্ডন থেকে বিমানের BG 202 ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এরপর এভাবেই কঠোর নিরাপত্তায় যাত্রীদের বাসে তোলা হয়। বিমানবন্দরের হেলথ ডেস্কে লন্ডন থেকে আনা কোভিড-19 নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ আনুষ্ঠানিকতা শেষে বাসে ওঠানো হয় যাত্রীদের। হোটেল পর্যন্ত সেনা সদস্যরা যাত্রীদের সঙ্গী হন। 14 দিন সরকারি নিয়ম নীতি মানিয়া মনোরোগা যার যারের হাওলা লইলে আমি মনে করি একটা আমরা দেশের জন্য বালা, যে এরা তানোর লাগিও বালা। আমরা সবেরও স্বার্থ যখন যে তারা কোয়ারেন্টাইনে রাখলে ভালো হয়, ওখানে লাগে তো আমরা দুঃখ হইলে এটা মান্য নেওয়া যায়। যদি সরকার এটা করতো, এই যে ইকোর সাথে যদি ফ্লাইটগুলো যদি বন্ধ করে দিত তাহলে আরো ভালো হইতো। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে ফ্লাইট আসার আগেই অবস্থান নেন। সম্মানিত যাত্রীরা জানেন যে কোয়ারেন্টাইনে যেতে হবে এবং সেই ভিত্তিতেই ওনারা এসছেন। তথাপিও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে উপস্থিত আছেন, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছেন। পরে 6 যাত্রী নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ছাড়ে লন্ডন থেকে আসা বিমানের ফ্লাইটটি। এদিকে যুক্তরাজ্যে কোভিডের দ্বিতীয় ধাপে নতুন ধরনের করোনার সংক্রমণ বাড়তে থাকায় ঝুঁকি এড়াতে 23 ও 30 জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। করোনা পরিস্থিতির অবনতি না হলে মার্চে ঢাকা টরন্টো রুটে ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সরাসরি এ ফ্লাইটে 14 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে টরন্টোতে। এই উদ্যোগে খুশি কানাডা প্রবাসীরা। এদিকে ফ্লাইট চলাচলে জাপান নিষেধাজ্ঞা তুললেই দীর্ঘ 14 বছর পর টোকিওতে যাবে বিমান। দেখুন হাজিরা শিউলির রিপোর্টে। ইউরোপের জার্মানি, ফ্রান্স, গ্রিস ও যুক্তরাষ্ট্র সহ একসময় 28টি আন্তর্জাতিক গন্তব্যে ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ক্রমাগত লোকসানে লন্ডন ছাড়া বন্ধ হয়ে গেছে ইউরোপের সব রুট। বহরে দূরপাল্লার অত্যাধুনিক উড়োজাহাজ বাড়ায় এবার কানাডার টরন্টোতে পাখা মেলছে বিমান। ড্রিমলাইনার -9 দিয়ে সপ্তাহে 3 দিন টরন্টো যাবে বিমান। বর্তমানে কাতার, এমিরেটস সহ বেশ কিছু এয়ারলাইন্স কানাডা গেলেও ট্রানজিটের কারণে অন্তত 20 ঘন্টা লাগে। সরাসরি যাত্রা করায় মাত্র 14 ঘন্টাতে টরন্টোতে অবতরণ করবে বিমানের ফ্লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই টরন্টোতে ডানা মেলার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। দ্রুত এই ফ্লাইট চালুর আহ্বান কানাডা প্রবাসীদের। অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে মার্চ থেকে ঢাকা টরন্টো ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করব ড্রিমলাইনার -9 দিয়ে। অ্যারাউন্ড 14 ঘন্টায় আমরা ঢাকা থেকে টরন্টো পৌঁছতে পারবো। খুবই আনন্দিত যে বাংলাদেশ কানাডা বিমান চালু করার সংবাদ আমরা পেয়েছি। সুষ্ঠু একটা পরিচালনা কমিটি দিয়ে এখানে তারা ফ্লাইটটা পরিচালনা করে, এইখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাবে বাংলাদেশ সরকার। টরন্টো ফ্লাইট চালুর আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকের। আমরা কোন মার্কেটে গেলে আমাদের জন্য লাভবান আমরা হব, সেই জিনিসগুলো কিন্তু একটা স্টাডি করতে হবে। তবে বিমানের সাবেক কর্মকর্তার মতে বহরের সক্ষমতা কাজে লাগাতে নতুন রুট চালুর বিকল্প নেই। যখনই বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যাওয়া হয়
তখনই মিডল ইস্টার্ন ক্যারিয়ারগুলোর সাথে কম্পিটিশন আসে। আস্থা অর্জনের জন্য প্রথম জিনিসটাই হচ্ছে যে শিডিউলটা রক্ষা করা, দ্বিতীয়টা হলো যে সেবার মান। করোনার আগে 18টি রুটে যেত বিমানের ফ্লাইট। চেন্নাই, গুয়াংজু, টোকিও ও টরন্টো ফ্লাইট চালু হলে রুট বেড়ে দাঁড়াবে 22টিতে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নগরায়ন আর দখলদারদের কবলে বহু খাল চিহ্ন হারিয়েছে ঢাকা শহরে। সাম্প্রতিক সময়ে 26টি খাল পুনরুদ্ধারে জোরে সোরে অভিযান চালাচ্ছে দুটি সিটি কর্পোরেশন। এর মাঝে ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, 32 বছরের ভুল শুধরে রাজধানীর খাল ও প্রায় 350 কিলোমিটার ড্রেনেজ সিস্টেমের দায়িত্ব সঠিক সংস্থার উপর ন্যস্ত হলো। 1984 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পানি নিষ্কাশনের দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা ওয়াসাকে। ওয়াসার পাশাপাশি নগর কর্তৃপক্ষ, রাজুক, পানি উন্নয়ন বোর্ড সহ মোট 7টি সংস্থাও ছিল এ কাজে যুক্ত। সমন্বয়ের অভাবে সেই কাজ সঠিকভাবে আগায়নি। সবশেষ 2020 সালের 31 ডিসেম্বর ঢাকা শহরের খাল এবং 360 কিলোমিটার ড্রেনেজ সিস্টেম হস্তান্তরে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তি হয় ঢাকা ওয়াসার। এ বিষয়ে সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক মতবিনিময় সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। ওয়াসার অধীনে থাকা অবস্থায় ঢাকার খালগুলো ধীরে ধীরে অস্তিত্ব হারানোর বিষয়ে প্রশ্নের জবাবে শীর্ষ কর্মকর্তা জানান, ওয়াসার দায়িত্ব ছিল কেবল খাল ব্যবহার করে পানি সরিয়ে দেওয়ার। একই জিনিস যখন ডাঙ্গায় থাকে তখন পরিষ্কার করে সিটি কর্পোরেশন, আবার ওইটা যখন খালে পড়ে তখন আমরা করি। আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে আমাদের কিছু নাই। চলতি বছরের শুষ্ক মৌসুমে পকেট ছাড়া কোনো পানির সংকট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এই সময়টাতে আমরা আর্টিফিশিয়াল যেটা পাম্প করে পানি বার করার সেই সিস্টেমটাকেই ডেভেলপ করেছি এবং ওইটুকুই ঢাকা ওয়াসাই করেছে। এছাড়া রাজধানীর 145টি ডিস্ট্রিক্ট মিটার এরিয়ার মধ্যে 64টির কাজ শেষ হয়েছে বলেও জানান ঢাকা ওয়াসার এমডি। 145টা ক্লাস্টার হবে, আগে ছিল একটা ক্লাস্টার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পান্থপথ খাল ও হাতির ঝিলের মাধ্যমে ধানমন্ডি লেকের সঙ্গে বারিধারাকে সংযুক্ত করে নতুন 11 কিলোমিটার নো রুট করার পরিকল্পনা নিয়েছে রাজুক। সংস্থাটি বলছে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীবাসীর যাতায়াতের দুর্ভোগ কমবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাড়বে ভূগর্ভস্থ পানি ধরে রাখার সুযোগও। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর খালগুলো দখলমুক্ত করার অংশ হিসেবে শনিবার পান্থপথ খাল পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুনরুদ্ধার শেষ হলে পান্থপথ খাল ও হাতির ঝিলের মাধ্যমে ধানমন্ডি লেক ও বারিধারাকে সংযুক্ত করে 11 কিলোমিটারের নৌরুট গড়ে তোলার পরিকল্পনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ধানমন্ডি লেক এবং পান্থপথ ক্যানেলটাকে যদি উন্মুক্ত করে দেই, হাতির ঝিলের সাথে সংযোগ করি, তাহলে কিন্তু একটা বৃহৎ অংশ জলাধার আমাদেরকে একটা উন্মুক্ত হয়ে যাবে। সেটা কিন্তু ঢাকার একটা বৃহৎ জলাধার হিসেবে কাজ করবে। রাজুক বলছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে সংশ্লিষ্ট এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে, বাড়বে ভূগর্ভস্থ পানির রিচার্জের সুযোগ। পার্ক, বিশ্রামের জায়গা, সাইকেল লেন ও জগিং ওয়ে রাখা সহ রুটের দুই পাশকে দৃষ্টিনন্দন করতে নানা পরিকল্পনাও করেছে সংস্থাটি। এবং যে ন্যাচারাল ক্যানেলগুলি রয়েছে, সিএস বা আরএস রেকর্ডের ক্যানেলগুলি, সেগুলি শুধু জলপথ এবং জলাবদ্ধতা নিরসন করবে না, সেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য কিন্তু ভূমিকা পালন করবে। বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে আছে এই পরিকল্পনা। এটিকে ইতিবাচক উল্লেখ করে খাল দখলমুক্ত করে রাজধানীতে নৌরুট আরও বাড়ানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। নৌপথগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে যেমন সেই নদী খালগুলো সংরক্ষণ করা যাবে, একই সাথে কিন্তু আমাদের যাতায়াতের ক্ষেত্রে একটা বিশাল দ্বার উন্মোচন হবে। আমরা জানি যে নৌপথ আমাদের কম ব্যয় লাগে এবং একই সাথে আমরা দ্রুতও যেতে পারি। ধানমন্ডি থেকে পান্থপথ ও হাতির ঝিল হয়ে বারিধারা পর্যন্ত 11 কিলোমিটার দীর্ঘ এই নৌরুট বাস্তবায়নের পর এ রুটে যাতায়াতকারীদের দুর্ভোগ অনেকাংশেই কমবে। পাশাপাশি খালগুলো দখলমুক্ত করার মাধ্যমে রাজধানীর ঐতিহ্য অনেকাংশেই ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে অবৈধভাবে বসতির পাশে নির্মাণ করা 3টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সকালে রাউজান উপজেলায় এই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
এক্সকাভেটর দিয়ে ধসিয়ে দেওয়া হয় ইটভাটার চিমনি। সোমবার সকালে রাউজান উপজেলা চারাবট্টল এলাকায় উপজেলা যুবলীগের সভাপতি পারভেজের অবৈধ ইটভাটায় উচ্ছেদে অভিযান চালায় যৌথভাবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পরিবেশের ছাড়পত্র ছাড়া সনাতন পদ্ধতির ইটভাটাগুলোর নানা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বুলডোজার দিয়ে নষ্ট করা হয় কাঁচা ইটের স্তূপ। এখানে প্রায় 50টার মতো ইটভাটা আছে এবং করোনার কারণে কিছু বন্ধ আছে। পৌরসভার মধ্যে কোনো ইটভাটা হতে পারবে না। আইনে বলা হয়েছে আধুনিক পদ্ধতি ইটভাটা করার জন্য। এখন এটা ছিল একটা সনাতন পদ্ধতির একটা 20 ফিট ইটভাটা, এটা আইনে নিষিদ্ধ ছিল। এখানে প্রচুর কাঠ পোড়ানো হচ্ছিল এবং এখানে কোনো ছাড়পত্রও নেই। অভিযানে অংশ নেয় পুলিশ ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী। অভিযান চালানো হয় আরও কয়েকটি ইটভাটায়। মহামান্য হাইকোর্ট 14 ডিসেম্বরে একটি আদেশ দিয়েছে সকল অবৈধ ইটভাটাকে উচ্ছেদ করতে হবে এবং কোনো ইটভাটায় কাঠ পোড়ানো যাবে না, এবং যেগুলো সনাতন পদ্ধতির ইটভাটা, যেগুলো আগে থেকে 2013 সালের আইনে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই ইটভাটাগুলোকে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। আমরা সেই আদেশের আলোকে আমরা আসলে ইটভাটাগুলো বন্ধ করে দিচ্ছি। 14 ডিসেম্বর হাইকোর্ট এক রিট আদেশে চট্টগ্রামে অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়ার পর অভিযানে নামে প্রশাসন। চট্টগ্রামে 400-এরও বেশি ইটভাটা রয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে চট্টগ্রামে অন্তত 450-এরও বেশি অবৈধ ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। পরিবেশবাদী নানা সংগঠন আত্মচিৎকার করলেও কাজে আসেনি। অবশেষে হাইকোর্টের আদেশে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক ইটভাটা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। আমার একটাই শক্তি ছিল, সেটা হচ্ছে দেশের মানুষ আর আমার সংগঠন, আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন, তাদেরকে নিয়েই সংগ্রাম করি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা, বাংলাদেশের মানুষকে একটা উন্নত জীবন দেয়া, যেটা জাতির স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবার জন্য। আমরা যদি ছাত্রলীগের ইতিহাস দেখি, মাতৃভাষায় কথা বলা অধিকার আদায়ের যে আন্দোলন 1948 সালের 11 মার্চ থেকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, সেই আন্দোলনের পথ বেয়ে 52-তে এদেশের মানুষ রক্ত দেয়। রক্তের অক্ষরে একথা জানিয়ে যায় শহীদরা, ভাষা শহীদরা, যে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবো, বাংলা ভাষায় কথা বলবো। আমাদের প্রতিটি অর্জনের পিছনেই কিন্তু অনেক আত্মত্যাগ রয়েছে। বাংলা ভাষা আন্দোলনের যে শুরু, সেখান থেকেই কিন্তু ধাপে ধাপে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একটা ইন্টারভিউতে একজনের সাথে কথা বলার তিনি বলেছেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে কবে থেকে তিনি এই স্বাধীনতা চিন্তা করেছিলেন। এমনকি অন্নদাশঙ্কর রায়ও এই কথাটা ওনাকে একবার কথা পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেন। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবই বলেছিলেন, যেদিন থেকে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেছিল, সেদিন থেকেই মনে চিন্তা ছিল যে আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব, সেদিন থেকে আমরা স্বাধীনতা অর্জন করব। কিন্তু একটি জিনিস আপনাদের লক্ষ্য করা দরকার, আমি বলি ছাত্রলীগের এখানে যারা নেতৃবৃন্দ, তিনি কিন্তু কখনো একবারই কোনো কথা বলেননি, কিন্তু তিনি তার লক্ষ্যটা স্থির রেখেছিলেন এবং তিনি খুব স্বাভাবিকভাবে সব কাজগুলো করে এমন জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে যান এবং এমনভাবে তৈরি করেন যে তার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অসহযোগী আন্দোলন করে, অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করি। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র তারা তো সক্রিয়ই ছিল, দেশীয় এবং বিদেশি এজেন্ট তারা সবসময় সক্রিয় ছিল। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যে একটা স্বাধীন দেশকে গড়ে তোলার সব কাজই কিন্তু তিনি ভিত্তিটা তৈরি করে দিয়ে যান, যেটা এখন রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে আমরা দেখি। কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম করতে যেয়ে তিনি যে বারবার গ্রেপ্তার হয়েছেন, বন্দী হয়েছেন,
আমরা তো আমাদের পিতাকে তো বাবাকে তো মাত্র 2 বছর একটানাও কাছে পাইনি, এটা হলো বাস্তবতা। কিন্তু যখন জেলে থাকতেন আমার মার দায়িত্ব ছিল সংগঠনকে দেখা এবং বিশেষ করে ছাত্রলীগের নেতারা সবসময় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কাছেই আসতেন এবং এসে সেখান থেকে সমস্ত দিক নির্দেশনা নিয়ে যেতেন। এমনকি প্রতিটি স্লোগান থেকে শুরু করে সব কিছুই কিন্তু ছাত্রলীগই করেছে এবং ছাত্রলীগ ছিল অগ্রগামী দল। এই জন্য আমি বলি, কারণ আমি নিজেও এর সঙ্গে জড়িত ছিলাম খুব ভালোভাবে। আমাদের স্লোগান যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পিন্ডি না ঢাকা ঢাকা ঢাকা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো থেকে শুরু করে যত স্লোগান, এগুলি কিন্তু নির্দেশনা জাতিপিতা দিয়ে দিতেন কারাগারে বসেই। সেগুলি আমি পৌঁছে দিতাম ছাত্রদের মাঝে এবং আমার মাও সেই নির্দেশনাটা দিতেন। আমাদের পতাকা যে লাল সবুজের পতাকা, সেই পতাকার কি হবে সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন। আমাদের জাতীয় সঙ্গীত, ওনার খুব প্রিয় এই গানটি ছিল। তার বন্ধু কলিম শরাফিকে দিয়ে সবসময় এই গানটি তিনি গাওয়াতেন, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এটাকে যে এক সময় জাতীয় সঙ্গীত করা হবে এটা তো তার মনেই ছিল। আমাদের স্লোগান জয় বাংলা, তিনি ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন জয় বাংলার স্লোগানটা মাঠে নিয়ে যেতে, মানুষের মাঝে এই জিনিসটাকে প্রচার করতে। যে কোনো একটা সিদ্ধান্ত নেবার আগে তার একটা ভিত্তিটা তৈরি করতে হয় এবং সেই ভিত্তিটা তৈরির দায়িত্ব ছাত্রলীগের উপরেই ছিল। আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রত্যেকটা জেলা এবং থানায়, তখন উপজেলা ছিল, থানা ছিল, মহকুমা ছিল, সেখানে একটা নিউক্লিয়াস তৈরি করা, সেটাও ছাত্রলীগের উপরেই দায়িত্ব ছিল। সেই নিউক্লিয়াস তৈরি করে ধীরে ধীরে আস্তে মানুষকে, কখনো তিনি মুখ থেকে বলেননি যে আমরা স্বাধীন করতে যাচ্ছি, কিন্তু একটা দেশকে স্বাধীন করার প্রস্তুতিটা তিনি ধাপে ধাপে নিয়েছিলেন। আর এই কাজে সবসময় ছাত্রলীগকেই তিনি সর্বাগ্রে নির্দেশনা দিতেন, মাঠে প্রত্যেকটা কাজ নিয়ে যাওয়ার জন্য, মানুষকে তৈরি করার জন্য। সেই সাথে আওয়ামী লীগ তো ছিলই, কিন্তু ছাত্রদেরকে দিয়েই তিনি সবসময় জানতেন যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রদের সম্পৃক্ত করতে পারলে জনগণকে সম্পৃক্ত করা যাবে এবং সংগঠন গড়ে তোলা। তিনি আওয়ামী লীগকে সারা বাংলাদেশে একটা শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি যখন 56 সালে মন্ত্রী হন, মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগ ভেঙে দেয়, তখন তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন। তার কারণ তিনি সংগঠনটাকে শক্তিশালী করতে চেয়েছিলেন। কারণ যে কোনো একটা আন্দোলন সংগ্রাম সফল করতে গেলে বা মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গেলেও সংগঠন হচ্ছে সবথেকে বেশি দরকার। তাই সবসময় আমিও সংগঠনের উপরে জোর দিয়েছি বেশি, কারণ হাতে যদি সংগঠনটা শক্তিশালী না থাকে তো কোনো কাজ সফলভাবে করা যায় না। কারণ মানুষের শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, সেই শক্তিটাই মানুষকে সব রকম সাহস যোগায়, যে কোনো পদক্ষেপ নেবার প্রেরণা যোগায়, শক্তি যোগায়, এবং জাতিপিতা বঙ্গবন্ধু সেটাই করেছেন। আর যে কোনো রাজনীতিবিদের জন্য আদর্শ নিয়ে চলা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সততা এবং আদর্শ থাকলে পরে আর লক্ষ্য স্থির থাকলে পরে যে কোনো অর্জন করা সম্ভব, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, জাতির পিতার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন, এই বইটি বেরিয়েছে, এটা পড়লে অনেক কিছু জানা যায়। এই বইটি তিনি 54 সালে লিখেছিলেন। 52 সালে তিনি চীন ভ্রমণে যান, একটা শান্তি কমিটির একটা ছিল, সম্মেলন ছিল, সেই শান্তি সম্মেলনে যোগ দেন। তখন তার কত অল্প বয়স। এরপর 54 সালে তিনি গ্রেপ্তার হন, তখন শেরে বাংলা মন্ত্রী পরিষদে তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু কেন্দ্রীয় শাসন জারি হয়, 92 ক ধারা দেওয়া হয় এবং সে মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে এখানে কেন্দ্রীয় শাসন চালু করা হয় এবং সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। কাজে তখন তিনি কারাগারে বসে বইটি লেখেন।
সেখানে কি নেই? ছাত্রদের কথা, কৃষকদের কথা, শ্রমিকদের কথা, নারী অধিকারের কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা, এই ছোট্ট একটা লেখার মধ্যে সব কিছু পাওয়া যায় যে তিনি কী চিন্তা চেতনা নিয়ে চলতেন। তার পাশাপাশি আরেকটা কাজ করে দিয়েছি আমি, একজন নেতার বিরুদ্ধে সেই দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট লেখে। আমার সৌভাগ্য যে সেই রিপোর্টগুলো আমি পেয়েছিলাম। 96 সালে সরকার গঠন করি, আমি খোঁজ করতে শুরু করি, তখন আমি এসবির কাছে সেই রিপোর্টগুলি পাই। পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যত রিপোর্ট, যেটা সেখানে লেখাই আছে এটা শেখ মুজিবের বিরুদ্ধে, অর্থাৎ এটা মনে রাখতে হবে এটা কিন্তু সম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে লেখা রিপোর্ট। আমি আরও অনেক নেতাদের রিপোর্টই সংগ্রহ করে দেখেছি, সকলেরই একটা ফাইলের বেশি দুটো ফাইল পাইনি, কিন্তু এখানে আমি 48খানা খণ্ড পেয়েছি 46টা ফাইলের। তার অর্থাৎ হলো কত তার বিরুদ্ধে কীভাবে গোয়েন্দা সংস্থা কাজ করেছে। কিন্তু এর মধ্য দিয়ে একটি জিনিস বেরিয়ে এসেছে, কারণ আমি প্রায় 20টা বছর এটা নিয়ে কাজ করি। আমার বান্ধবী ছিল বেবি মওদুদ, ও আর আমি বসে বসে, এবং রেহানা যখন ঢাকায় থাকতো তাকে আমরা সাথে নিতাম, রেহানাও আমাদেরকে সাহায্য করতো। আমরা সেখান থেকে সমস্ত দেখে তারপরে আমি যখন দ্বিতীয়বার সরকারে আসলাম এটা আমরা ছাপানোর পদক্ষেপ নিলাম। আমি ভাবলাম এটা প্রকাশ করা দরকার, কারণ এর মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসটা বের হয়ে আসে যে তিনি কিভাবে রাজনীতি করেছেন। তিনি অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি কোনো দিকে তাকাননি, তার একটা লক্ষ্য স্থির করেই তিনি চলেছিলেন, সেটা হলো স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, বাঙালির স্বাধীনতা, বাঙালি জাতিকে তৈরি করা। যেটা এটা বিভিন্ন খণ্ডে বের হচ্ছে, 6ষ্ঠ খণ্ড বের হয়ে গেছে, 7ম খণ্ড এই করোনার জন্য দেরি হয়ে গেল, 7ম এবং 8মটা খুব শীঘ্রই বের হবে। এখানে 14টা খণ্ডে আমি বের করব, 40,000-এর উপর কাগজ, সেগুলি আমি অনেকটা বেছে সেগুলি ঠিক করা হয়েছে। কাজে যেগুলি আমাদের জন্য খুবই প্রয়োজন আমি সেইগুলি শুধু এখানে নিয়ে আসছি। এখানে আরও অনেক তথ্য পাওয়া যায়, যেমন আমেরিকা এবং আমাদের গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুই দেশেরই তাদের যে ডিক্লাসিফাইড রিপোর্ট সেগুলিও কিন্তু ইতিমধ্যে কিছু বের করা হয়েছে। এনায়েতুর রহমান সাহেবকে উনি এগুলি সংগ্রহ করেছেন, আমরা তাকে সাহায্য করে, বিশেষ করে রেহানা তাকে সাহায্য করেছিল, সেটা বের হয়েছে। আর এর পরবর্তী আরও অনেক রিপোর্ট আমি সংগ্রহ করে রেখেছি, আমি সময় পেলে সেগুলো আস্তে আস্তে প্রকাশ করব। অর্থাৎ শুধু বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসেও বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদানটা সেটা কিন্তু এই সমস্ত রিপোর্ট থেকে বের হয়ে আসে। ছাত্রলীগ সংগঠনটা আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার আন্দোলন, ভোট বাহাতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে কোনো আন্দোলনেই যদি আমরা দেখি সবথেকে বেশি রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্য কোনো দল খুব বেশি এটা পাওয়া যাবে না, কিন্তু আমাদের ছাত্রলীগের সবথেকে বেশি। বিশেষ করে 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান যখন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে হত্যাকূট ষড়যন্ত্রের মধ্য দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসল, কারণ তার আগে সে মদত দিয়েছিল মোস্তাককে, খন্দকার মোস্তাক, আবার মোস্তাককে হটিয়ে তখন নিজে রাষ্ট্রপতি হলো। এবং এরপর তার যে কাজ ছিল ছাত্রলীগের নেতা কর্মীদের উপর জুলুম অত্যাচার, একদিকে তাদেরকে প্রলোভন দিয়ে দলে টানানোর চেষ্টা, আর সেটা না হলে তাদেরকে গুম খুন হত্যা করা। আমাদের ঢাকা সিটি ছাত্রলীগের মফিজ বাবু থেকে শুরু করে নারায়ণগঞ্জের আমাদের একজন নেতা মামুন, এবং বিশেষ করে সারা বাংলাদেশে যেমন যুবলীগের নেতা চট্টগ্রামের মৌলভী সৈয়দ, বগুড়ার আমাদের পটল ভাই, আমরা সবাই পটল ভাই বলেই ডাকতাম, এরকম বহু অনেক নেতাকর্মীদের, এবং অনেকের লাশও তার আত্মীয়রা পায়নি। সেই সাথে একটার পর একটা ঢাকা সহ সারা বাংলাদেশে 19টা কূপ হয়েছিল,
সামরিক বাহিনীরও বহু অফিসার সৈনিক তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। অনেক পরিবার লাশ পায়নি, খোঁজও পায়নি এবং পরিবারগুলি মানবেতর জীবনযাপন করে। অর্থাৎ যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে 15 আগস্টের পর থেকেই। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। 7 খুনের আসামি যা সাজা হয়ে গিয়েছিল, কারাগারে ছিল, তাকেও মুক্তি দিয়ে জিয়াউর রহমান নেতা বানায়। এরকম ছাড়া বাংলাদেশে স্বাধীনতার পর যারা আওয়ামী লীগের বহু সংসদ সদস্য নেতাকর্মীদের হত্যা করেছে, অনেকে কারাগারে ছিল। জিয়াউর রহমান এই সমস্ত খুনি এবং স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী কাজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে দিয়েই রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে, যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি। কারণ তারা তো ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্যই বেশি ব্যস্ত ছিল। সে দেশের মানুষের জন্য কাজ করবে কখন? আর সেটা করার ইচ্ছাও তার ছিল না, কারণ এই স্বাধীনতাটাকে ব্যর্থ করাটাই ছিল তাদের লক্ষ্য। যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ আবার উন্নতি করতে পারে এটা তারা কখনো মানতে চায়নি, বরং বাংলাদেশকে তারা ব্যর্থ করতে চেয়েছিল। যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধের বিজয় সব কিছু যেন নস্যাৎ হয়ে যায়, এটাই ছিল তাদের লক্ষ্য। এটা হলো বাস্তবতা এবং সে চক্রান্ত চলছে, এখনও একেবারে থেমে গেছে তা না। কিন্তু এরই মধ্য দিয়ে আমরা যে ক্ষমতায় ফিরে আসতে পেরেছি এবং রাষ্ট্র পরিচালনা করে জনগণের পাশে সেবা করার সক্ষমতা অর্জন করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আজকের বাংলাদেশ, আজকে সারা বিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। এমনকি যারা একসময় বাংলাদেশকে বলেছিল যে এদের স্বাধীন হয়ে কী হবে, এটা তো বাস্কেট কেস হবে, আজকে তারাও স্বীকার করে যে না, বাংলাদেশ পারে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমরা সেটুকু করতে পেরেছি। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে আমাদের হয়তো একটু থমকে গেছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমাদের লক্ষ্যই ছিল যে আমাদের মুজিব বর্ষ 2020 এবং 2021 স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই সবার মধ্যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। বাংলাদেশ অন্ততপক্ষে উন্নয়নের একটা পর্যায়ে যাবে, সে পর্যায়টা আমরা অর্জন করেছি। জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে একটা স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদেরকে রেখে গিয়েছিলেন। আজকে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, সেটা আমরা স্বীকৃতি পেয়েছি। 2024 সাল পর্যন্ত ধরে রাখতে হবে। করোনা ভাইরাসের জন্য আমাদের কিছুটা থমকে গেছি। তবে আমি এটুকু বলবো, আমি আগেও বলছি, সংগঠনটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই করোনা ভাইরাসে আমাদের ছাত্রলীগ অনবদ্য ভূমিকা রেখেছে, সেজন্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তার কারণ যখনই যে কথা বলেছি তারা সে কথা শুনেছে। তোমাদেরকে সেজন্য আমার আন্তরিক দোয়া, আশীর্বাদ জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি যে করোনা আক্রান্ত মানুষ, সেই করোনা আক্রান্ত মানুষের আপন আত্মীয় স্বজন লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে, অথবা অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে নিচ্ছে না, হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হচ্ছে না। আমার ছাত্রলীগের ছেলেমেয়েরা সেখানে চলে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের কাফন দাফনের ব্যবস্থা যেমন করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে। করোনা ভাইরাসে মানুষ এমনই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল, সব কিছু যখন বন্ধ হয়ে গেল তখন সবাই তো হাত পাততে পারতো না। তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, রিলিফ পৌঁছে দেওয়া, সে কাজটিও আমাদের ছাত্রলীগ করেছে। পাশাপাশি আমাদের ধান কাটার মৌসুমে আমি যখন আহ্বান করলাম, আমি সত্যি গর্বিত ছাত্রকে নিয়ে যে আমাদের ছাত্রলীগের ছেলেরা নেমে পড়লো ধান কাটতে। এবং সেই সাথে সাথে ছাত্রলীগের সাথে সাথে আমি বলবো আমাদের কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারাও নেমেছে। কিন্তু আমি আগেই বললাম যে ছাত্রলীগ তো সবসময় অগ্রগামী দল, তারাই। গণভবন থেকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। মাশরাফিকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য 24 সদস্যের প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। 1 বছর পর জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান।
প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন নাসুম আহমেদ, পারভেজ ইমন ও শরীফুল। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হয়নি 20 সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াডে। মিরপুরের হোম অফ ক্রিকেটে গণমাধ্যমের সরব উপস্থিতি। বন্ধাত্ম কাটিয়ে প্রত্যাবর্তনের সিরিজে কেমন হবে টাইগার স্কোয়াড, কারা থাকছেন কারাই বা পড়ছেন বাদ। তবে সবার আগ্রহের কেন্দ্রে নিশ্চিত রূপেই একজন মাশরাফি। দুপুর 2:30টায় নীরবতা ভাঙল নির্বাচকদের। টেস্টের জন্য 20 আর ওয়ানডের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হলো 24 জনের, যেখানে নেই টাইগারদের বহু রূপকথা জয়ের নায়ক মাশরাফি বিন মুর্তজা। 2023 বিশ্বকাপ আর ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নির্বাচকদের। আমাদের সবসময় রেসপেক্ট ওর প্রতি আছেই এবং আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে এবং এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। তারপরে বাস্তবতা আমাদেরকে মানতেই হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এই ফোকাসটা আমরা রিফ্রেশ হয়ে যে 2023 ওয়ার্ল্ড কাপের টিম ম্যানেজমেন্টের প্ল্যান এবং সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফিকে অফ করতে হয়েছে, সেই হিসাবে আমরা মনে করি যে এই যে নতুনভাবে যে চলা, আমরা ওর জায়গায় যেই খেলবে ওর জন্য অবশ্যই একটা বিরাট অপরচুনিটি, একজন প্লেয়ারকে আমরা গড়ে তুলতে হবে। বিসিবির সবশেষ 2 টুর্নামেন্টে ভালো করার ফলটা হাতে নাতেই পেলেন ইমন, মাহাদি, শরীফুলরা। প্রথমবারের মতো ডাক পেলেন ওয়ানডে স্কোয়াডে, তবে টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহর। 2021 থেকে কিন্তু প্রচুর ম্যাচ আছে আমাদের, আপনার টেস্ট ক্রিকেট বলেন, ওডিআই বলেন, সব কিছু মিলে এই জন্য টেস্ট আর ওডিআর পুলটা একটু বড় করা হয়েছে এবং এই ফোকাসটা রেখে কিন্তু টিম ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে এই প্ল্যানের সাথে আমরা এগোচ্ছি। 10 জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক কন্ডিশনিং ক্যাম্প। এরপর 2টি প্রস্তুতি ম্যাচ খেলে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে চুক্তি অনুযায়ী যথাসময়ে দেশে আসবে করোনা ভ্যাকসিন। দুশ্চিন্তার কোনো কারণ নেই, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। সংগঠন শক্তিশালী না হলে কোনো কাজ করাই সম্ভব নয়, ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে বললেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে উদযাপন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।